নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শ্বেতপত্র নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের। বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র আনবে কেন্দ্র। তোপ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু এই যে শ্বেতপত্রর দাবি তুলেছেন তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং এবার শ্বেতপত্র নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের। বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র প্রকাশ করবে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ঠিক কি বলেছেন তিনি এ বিষয়ে শোনাবো আপনাদের। भ्रष्टाचार हुआ है। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর যে চ্যালেঞ্জ, অর্থাৎ শ্বেতপত্র নিয়ে তৃণমূল কংগ্রেসকেই এবার পাল্টা চ্যালেঞ্জ করলো কেন্দ্র। বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র প্রকাশ করবে কেন্দ্র, এমনই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শ্বেতপত্র প্রকাশ করা হবে, তবে বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছেন আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। আপনারা জানেন ইতিমধ্যেই যে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারংবার সেই শ্বেতপত্র প্রকাশের দাবি করছিলেন যে এখনো পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, বাংলার জন্য কি কি বরাদ্দ করা হয়েছে, কত টাকা পেয়েছে বাংলা এখনো পর্যন্ত, সেই হিসেব নিকেশ, সেই হিসেব সংক্রান্ত যে শ্বেতপত্র তা প্রকাশের দাবি করে এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু সেই একই দাবিতে সোচ্চার হয়েছেন। লোকসভাতেও তিনি সেই একই দাবিতে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সাংসদ, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এবার শ্বেতপত্র নিয়ে তৃণমূল কংগ্রেসকেই পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের। বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র আনবে কেন্দ্র, এমনই তোপ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর। আমরা শোনাবো আপনাদের যে এ বিষয়ে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন, আরো একবার শুনুন। पेपर बंगाल के बारे व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার শ্বেতপত্র নিয়ে আপনাদেরই অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেই পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কি বলেছেন যে বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র আনবে কেন্দ্র। কিভাবে দেখছেন আপনি তার মন্তব্যকে? দেখুন, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তো কেন্দ্রের অধিকার নয়, সেটা তো কোর্টের অধিকার, ভারতের আইনের অধিকার। দুর্নীতি প্রমাণ হবে তারপরে তাই নিয়ে, তো সেটা কেন নিজেদের ঘাড়ে নিচ্ছেন? নিজেদের যে দায়িত্ব আছে সেইটা পালন করুন না। টাকা দিয়েছেন বলছেন, সে টাকা দিয়েছেন কি দেননি সেটাই বড় কথা। সেটা যদি না দিতে পারেন তাহলে এলোমেলো কথা বলছেন কেন? বলুন না। আজকে বলছেন দুর্নীতি, দুর্নীতি প্রমাণ করবে কোর্ট। কোর্টকে বাদ দিয়ে আজকে ওনারাই কি এই পার্লামেন্টে মোদী সরকার, নরবরে সরকার, তারাই ভেবে নিলেন আমরা যা বলবো তাই হবে? ওনারা খুব বেশি হলে বলতে পারেন যে আমরা এই টাকা দিয়েছি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন যে কিভাবে দিয়েছেন তার শ্বেতপত্র দিতে। তো সেইটা করতে পারছেন না বলে এখন ধান ভাঙতে শিবের গীত, এগুলো করে এড়ানো যাবে না পশ্চিমবঙ্গকে অবহেলার কথা। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। শ্বেতপত্র নিয়ে এবার পাল্টা তৃণমূলকে চ্যালেঞ্জ কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী যেমনটা বলেছেন যে বাংলার দুর্নীতি নিয়ে এবার শ্বেতপত্র আনা হবে, পাল্টা তৃণমূলকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রীর।
निर्मला सीतारमणকে পাল্টা বঞ্চনা তো উপতৃণমূলের জোড়া ফুলের হাতিয়ার অর্থ মন্ত্রকেরই তথ্য 100 দিনে বাংলার ভাগে শূন্য বরাদ্দ অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যই তা বলছে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস বাংলা বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তারা তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি কি জানা যাচ্ছে এই বিষয়ে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের একটা তথ্যকে সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 100 দিনের প্রকল্পে কোনো টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অভ্যন্তরে বলেছিলেন 2021 সালের পর থেকে কেন্দ্রীয় বরাদ্দ কোনো টাকা 100 দিনের প্রকল্প এবং আবাস যোজনায় পায়নি এবং অবিলম্বে তারা কেন্দ্রীয় সরকারের কাছে অর্থমন্ত্রীর কাছে দাবি করেছিলেন শ্বেতপত্র প্রকাশের জন্য এবং গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ব্যাপারে সোচ্চার হয়েছিলেন আজও তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে তথ্য আনা হয়েছে যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে গ্রহণ করে তথ্য সামনে আনুন এবং শ্বেতপত্র প্রকাশ করুন সেই জায়গাতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যদি এই শ্বেতপত্র প্রকাশ না হয় তাহলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা কিন্তু পথে নামতে পারেন এটা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 2021-এর পর থেকে কেন্দ্রীয় বরাদ্দের কোনো টাকা রাজ্য সরকার পায়নি মানে 10 পয়সাও পায়নি বলে তিনি লোকসভার অভ্যন্তরে সোচ্চার হয়েছিলেন এবং গতকালও তিনি একই কথা বলেছেন এবং আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটাই সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে একদমই আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি নির্মলা সীতারমণকে এবার পাল্টা বঞ্চনা তো তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের হাতিয়ার অর্থমন্ত্রকেরই তথ্য 100 দিনে বাংলার ভাগে শূন্য বরাদ্দ অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই তা বলছে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস তার পাশাপাশি সেই পোস্টে বলা হয়েছে বাংলা বিরোধীরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করবেন শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তারা আমরা দেখেছি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন এবং সেই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন তারা বিষয়ে কিন্তু এবার প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস ঠিক এই বিষয়ে গতকাল নির্মলা সীতারমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি ঠিক কি দাবি করেছিলেন শোনাবো আপনাদের Now I come to talking about Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir, West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই বক্তব্যের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেছিলেন শোনাবো আপনাদের যেদিনকে বাজেট পরিবেশন করা হয় তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয় তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারমণকে করেছিলাম সেদিনকে যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ 22-23 অর্থবর্ষ 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন রাজ্য সরকারকে দিয়েছেন বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন আজকে আমাদের দলের এই 29 জন এমপি হাউসে আমরা ছিলাম আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন
যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করতে পারেননি। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আর এবার নজর রাখবো যে বড় খবরের দিকে, আবারও রেল দুর্ঘটনা পিছু ছাড়ছে না একেবারে, এবং যেমনটা জানা যাচ্ছে যে ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে এই দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই আপনারা জানেন যে 17 জুন রাঙাপানিতে, চটেরহাট এবং রাঙাপানি যে স্টেশন তার মাঝেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়, এবং এবার আবারও সেই রাঙাপানিতেই কিন্তু ট্রেন দুর্ঘটনা পিছু ছাড়ছে না। রেলের একেবারে 1.5 মাসের মধ্যেই আবারও আমরা দেখতে পাচ্ছি রাঙাপানিতে কিন্তু রেল দুর্ঘটনা, এবং যেমনটা জানা যাচ্ছে একটি তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। গত মাসেই আমরা দেখেছি রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়, এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 10 জনের, আহত হন প্রায় 50 জন, এবং সেই ঘটনার 1.5 মাসের মধ্যেই রাঙাপানিতে আবারও রেল দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে 1.5 মাসের মাথায় ফের রাঙাপানিতে দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একের পর এক এই রেল দুর্ঘটনা হচ্ছে, এবং 1.5 মাসের মধ্যেই কিন্তু রাঙাপানিতে, শিলিগুড়ির রাঙাপানিতে আবারও রেল দুর্ঘটনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই দুর্ঘটনা? একেবারে স্বর্ণালী, দেখো আজ কিন্তু ফের একবার সেই যে রাঙাপানি, শিলিগুড়ির অদূরে রাঙাপানির কাছে কিন্তু ফের একবার রেল দুর্ঘটনা, এবং এবার কিন্তু যে মাল বোঝাই গাড়ি রয়েছে সেই গাড়ির 2টি বগি যা এখনো অব্দি জানা গেছে তা কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে, এবং ইতিমধ্যে রেলের যে কর্মীরা তারা কিন্তু সেই দুর্ঘটনার স্থলে গিয়ে পৌঁছেছে। এবং এর আগেও যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, যেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা মারে একটি মাল বোঝাই গাড়ি, এবং এই বারংবার এই ধরনের রেল দুর্ঘটনার ফলে কোথাও না কোথাও সাধারণ মানুষের মধ্যেও কিন্তু রেল নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ এরই মধ্যে কিন্তু দেখা গেছে যে রেল দুর্ঘটনা বারংবার এই ধরনের ঘটনার ফলে কিন্তু সাধারণ মানুষও কোথাও না কোথাও আতঙ্কিত। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত কি কারণে এই রেল দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো পরিষ্কার নয়। স্বর্ণালী, একেবারে না, সেক্ষেত্রে 2টি বগি লাইনচ্যুত হয়েছে, সেখানে কোনো কি হতাহতের ঘটনা ঘটেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো খবর রয়েছে? না, দেখো এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতি বা কেউ এই দুর্ঘটনার ফলে আহত হয়েছে নাকি সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় রীনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আপনাদের জানিয়ে রাখি, দুর্ঘটনা একেবারেই পিছু ছাড়ছে না। রেলের পর একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকছে বাংলা, এবং শুধুমাত্র তাই নয়, সারা দেশও। ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসে রাঙাপানিতে আমরা দেখেছি, গত মাসের 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে সেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং সেই ঘটনায় আমরা যেমনটা দেখেছি, একটি লাইনের মধ্যেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, এবং তার পেছনে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে, এবং সেই ঘটনার জেরে মৃত্যু হয় 10 জনের, আহত হন কমপক্ষে 50 জন। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাঙাপানির কাছেই রেল দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়েছে যেমনটা জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ঠিক কি কারণে, কিভাবে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আপনাদের জানিয়ে রাখি, পরপর রেল দুর্ঘটনার সাক্ষী থাকছে একদিকে যেমন বাংলা, তার পাশাপাশি দেশের মধ্যেও একই রকম ভাবে কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা গতকালই দেখেছি হাওড়া থেকে মুম্বাইগামী যে ট্রেন, সেই যে ট্রেন তাও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেই ঘটনাতে 2 জনের মৃত্যু হয়, এবং তার পরবর্তীতে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু আজ আবারও রাঙাপানির কাছে একটি তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়, এবং যদিও সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো 12। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে বিরতিতে যাওয়ার আগেও নজর রেখেছিলাম সেই খবরের দিকেই কিন্তু নজর রাখবো। ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা পিছুই ছাড়ছে না রেলের, এবং তেলের ট্যাঙ্কার বোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়, আপনারা জানেন, এবং আমরা দেখেছি যে গত মাসে 17ই জুন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়, এবং তার 1.5 মাস কাটতে না কাটতেই রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কি আপডেট রয়েছে, কি কারণে এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যে শিলিগুড়ির অদূরে রাঙ্গাপানি রয়েছে, সেই রাঙ্গাপানিতে কিন্তু ফের একবার ট্রেন দুর্ঘটনা, যেখানে কিন্তু আজ যে মাল বোঝাই গাড়ি রয়েছে সেই মালগাড়ি কিন্তু আজ লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গেছে যে 2টি বগি তা কিন্তু পরপর যে রয়েছে লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কি কারণে এই দুর্ঘটনা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে রেল কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে সেই দুর্ঘটনার স্থলে গিয়ে পৌঁছেছে। তারা প্রাথমিকভাবে যে রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে। তবে এখনো অব্দি এই রেল দুর্ঘটনার ফলে কেউ আহত হয়েছে কিনা বা কতটা ক্ষয়ক্ষতি রয়েছে তা কিন্তু এখনো অবধি পরিষ্কার নয়। স্বর্ণালী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি রীনা, যে একেবারে 1.5 মাসের মাথাতেই কিন্তু রাঙ্গাপানিতে আবারও এই রেল দুর্ঘটনা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ সূত্রে কি বলা হচ্ছে? একেবারে দেখো, রেলের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোন রকম বক্তব্য দেওয়া হয়নি বা তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি। তবে বারংবার এই ধরনের রেল দুর্ঘটনার ফলে কোথাও না কোথাও যে সাধারণ মানুষ যারা ট্রেনে যাতায়াত করে থাকে তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বলাই যেতে পারে। কারণ একবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ফের একবার সেই রাঙাপানিতেই এই ধরনের দুর্ঘটনার ফলে সাধারণ মানুষ কিন্তু কিছুটা হলেও এই বারংবার রেল দুর্ঘটনাগুলোর জন্য কোথাও না কোথাও আতঙ্কিত হয়ে পড়ছে। তবে রেল আধিকারিকেরা কি জানাবেন এই বিষয়ে বা কিভাবেই বা এই দুর্ঘটনাগুলো ঘটছে বারংবার, তার বিষয়ে কি জানাবে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। স্বর্ণালী, রীনা, আমরা যেমনটা দেখতেই পাচ্ছি একেবারে তেলের ট্যাঙ্কার বোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। সেক্ষেত্রে রেলের পরিষেবা কি বিঘ্নিত হয়েছে এখনো পর্যন্ত? সেক্ষেত্রে সে নিয়ে কি খবর রয়েছে? একেবারে দেখো, 2টি যে বগি রয়েছে তা কিন্তু লাইনচ্যুত হয়ে পড়েছে। ফলে পরবর্তীতে কোন কোন ট্রেন বাতিল বা কোনো ট্রেন ঘুর পথে ঘুরিয়ে দেওয়া হয় নাকি সেই বিষয়টা কিন্তু এখনো অবধি কিছু জারি করা হয়নি। তবে কি আপডেট থাকে সেই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরবো। সামনে রীনা, আমরা দেখতে পাচ্ছি পর এই রেল দুর্ঘটনা হচ্ছে। সেক্ষেত্রে যারা নিত্যযাত্রী রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য এ বিষয়ে এখনো পর্যন্ত, তাদের কি মতামত রয়েছে, কি বলছেন তারা? একেবারে দেখো, যেটা তোমাকে জানালাম যে যারা ট্রেনে নিত্য প্রতিদিন যাতায়াত করে থাকে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা আতঙ্কের সৃষ্টি তো হয়েছে। কারণ 1.5 মাস কাটতে না কাটতেই ফের একবার সেই একই জায়গাতে এই ধরনের রেল দুর্ঘটনা, এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা ছিল সেই রেস কাটতে না কাটতেই কিন্তু ফের একবার এই ধরনের ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষেরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় রীনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রীনা কুমার। আপনাদের জানিয়ে রাখি, দুর্ঘটনা পিছুই ছাড়ছে না রেলের। আমরা দেখতে পাচ্ছি একের পর এক রেল দুর্ঘটনা, এবং ফের শিলিগুড়ির কাছে রাঙাপানি স্টেশনের সামনে যে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই আমরা দেখেছি 17ই জুন রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়, এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেই দুর্ঘটনায় আমরা দেখেছি 10 জনের মৃত্যু হয়েছিল। একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মারে। সেই একই লাইনে কিভাবে 2টি গাড়ি এসেছিল তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছিল। রেল কর্তৃপক্ষের যে গাফিলতি সেই প্রশ্নও কিন্তু বারংবার উঠেছে, এবং এবার আবারও সেই রাঙাপানি কিন্তু খবরের শিরোনামে। রাঙাপানির কাছে আবারও দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি বা ক্ষয়ক্ষতির পরিমাণই বাকি তাও জানা যায়নি। একের পর এক দুর্ঘটনা রেলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। গতকালই আমরা দেখেছি হাওড়া মুম্বাইগামী যে ট্রেন, সেই ট্রেনের যে দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 2 জনের, আহত হয় 20 জনেরও বেশি। এবং তারপরেই আজ আবারও কিন্তু সেই একই রকমভাবে দেখা যাচ্ছে যে ট্রেন দুর্ঘটনার কবলে, তবে এবার একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে। যেমনটা জানা যাচ্ছে, একটি তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয় রাঙাপানিতে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন উত্তর
পূর্ব রেলের সিপিআরও সব্যসাচী দে। সব্যসাচী বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সব্যসাচী বাবু, আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু দুর্ঘটনা হচ্ছে রেলে, এবং যেমনটা এখন জানা যাচ্ছে যে ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, কি বলবেন আপনি? না, রাঙাপানিতে সকাল 11:15টার সময় একটা প্রাইভেট সাইডিং এ একটা ট্যাঙ্কার ওয়াগন একটা ডিরেল করেছে। এই ডিরেলমেন্টটা এখন আমার কয়েক মিনিটে ক্লিয়ারও হয়ে যাবে। এটা এমটি ট্যাঙ্কার ওয়াগন ছিল, এটা ডিরেল করেছে প্রাইভেট সাইডিং এ। এই ঘটনায় কি এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সামনে এসেছে? না, এটা ওয়াগন, এমটি ওয়াগন, কোনো ইনজুরি, কোনো ক্যাজুয়ালিটি কিছু নেই। আর কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে? না, কোনো ক্ষয়ক্ষতি নেই। এর পরবর্তীতে কি এখনো পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক করা রয়েছে? আমাদের কয়েকটা ট্রেন আছে, একটু পরে আমরা ডিটেইলস দিয়ে দেবো কি কয়েকটা ট্রেন আমরা ডাইভার্ট করে দেবো। আদার দেন দ্যাট কোনো সার্ভিসেস এফেক্ট হবে না। ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানালেন সব্যসাচী দে, উত্তর পূর্ব রেলের সিপিআরও যেমনটা জানালেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসেনি এবং হতাহতের খবরও জানা যায়নি। অবশ্যই তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত এবার রাঙাপানিতে। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। ডায়মন্ড হারবার স্টেশনে উঠল রেল অবরোধ। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। ট্রেন দেরিতে চলায় যাত্রী বিক্ষোভ, ভোর থেকে রেল অবরোধ নিত্যযাত্রীদের এবং 5 ঘন্টা পর অবশেষে উঠল রেল অবরোধ। ডায়মন্ড হারবারে রেল অবরোধ নিত্যযাত্রীদের। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। ট্রেন দেরিতে চলায় যাত্রী বিক্ষোভ, ভোর থেকে রেল অবরোধ নিত্যযাত্রীদের। 5 ঘন্টা পর উঠল অবরোধ। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার। জয়দীপ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এমনটা আমরা জানতে পাচ্ছি যে 5 ঘন্টা পর কিন্তু অবরোধ উঠেছে, তো সেক্ষেত্রে এখনো কি রেল পরিষেবা স্বাভাবিক করা গেছে? একেবারে স্বর্ণালী, ভোর 5টা থেকে যে অবরোধ হয়েছিল, নিত্যযাত্রীরা যে দাবিতে অবরোধ করেছিল, তাদের মূল দাবি ছিল যে সকাল থেকে অসময়ে চলছে ট্রেন। এটা একদিন দুদিন নয়, প্রায় 3 মাস ধরে চলছে। বারংবার জানানোর পরেও রেল কর্তৃপক্ষ কোনো রকম সুরাহা করেনি। সেই অভিযোগ নিয়েই কিন্তু ভোর 5টা থেকে তারা অবরোধে বসে। তারপরেই রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ দফায় দফায় আসে, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে, কখনো বচসা, কখনো অনুনয় বিনয় করে তারা কিন্তু অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু প্রায় 5 ঘন্টা তারা বিফল থাকে। অবশেষে বেলা 10টা নাগাদ তারা সফল হয় এবং তারা বোঝাতে পারে অবরোধকারীদের যে আগামীকাল থেকে সঠিক সময়ে ট্রেন চলাচল হবে। এবং সেই আশ্বাস পাওয়ার পরে অবরোধকারীরা তো উঠে যায় এবং তারপরেই আমরা দেখলাম যে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়েছে এটা বলা যাচ্ছে না, তবে ট্রেন চলাচল চালু হয়েছে এইটা আমরা দেখতে পেলাম। এবং রেল পুলিশ আধিকারিকরা তারা কিন্তু প্রতিটা স্টেশনে তারা কিন্তু রয়েছে এবং যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে ট্রেন চলাচল। এবং আগামীকাল থেকে অবরোধকারীদের যে দাবি, সঠিক সময়ে ট্রেন চলাচল করানো সম্ভব হবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় জয়দীপ। আপনার কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়দীপ হালদার। জলের অপচয় বন্ধ করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার অধিবেশন কক্ষে জানালেন মন্ত্রী পুলক রায়। এবার জল সংক্রান্ত এই নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। জলের অপচয় বন্ধ করতেই নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। আজ বিধানসভার অধিবেশন কক্ষে এমনটাই জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। জলের অপচয় বন্ধ করতে এবার নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার এবং সেই মতোই সেই কথা আজ জানিয়েছেন বিধানসভার অধিবেশন কক্ষে জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার এবং জল অপচয় বন্ধ করতেই এই বিল আনবে রাজ্য সরকার, সেই কথাই আজ জানিয়েছেন বিধানসভার অধিবেশন কক্ষে মন্ত্রী পুলক রায়। জলের অপচয় বন্ধ করতে নতুন বিল,
এবং নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন আজ বিধানসভার অধিবেশন কক্ষে মন্ত্রী পুলক রায়। জলের অপচয় বন্ধ করতে এবার নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার বিধানসভার অধিবেশন কক্ষে, তা জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার, জলের অপচয় বন্ধ করতে এই নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার, সেই কথাই আজ জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। ঝাড়গ্রাম থেকেই জেলা সফর শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের পর শুরু জেলা সফর। দুদিনের সফরে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 8 ও 9 অগস্ট ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকও করবেন মমতা। ঝাড়গ্রামের জন্য কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 ও 9 অগস্ট ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকও করবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। এবং দুদিনের সফরে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে? কি খবর রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে তার এই সফরে? এখনো পর্যন্ত জানা যাচ্ছে 8 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে যাবেন। দুদিনের এই সফর। 9 তারিখে বিশ্ব আদিবাসী দিবস রয়েছে, সেই বিশ্ব আদিবাসী দিবসের জন্য সেখানে যাবেন এবং সেখানে গিয়ে সেখানে একটি মিটিং করারও কথা রয়েছে, সভা করারও কথা রয়েছে। এছাড়াও প্রশাসনিক কিছু বৈঠক তিনি করতে পারেন বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। 9 তারিখে তিনি ফিরে আসবেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ঝাড়গ্রাম থেকেই জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে লোকসভা ভোটের ফলাফল যে আমরা দেখেছি তার পরবর্তীতেই কিন্তু এবার জেলা সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। বিধানসভার বাইরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন বিধানসভায় অধিবেশন চলছে, সেই অধিবেশন চলাকালীনই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির একাংশ। আমাদের বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ফিরহাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য, যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে, সেই বক্তব্য প্রত্যাহার করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব। আজকে তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি। আবার উনি যখন বসেছে, আমাদের যখন বলবার সময় হয়েছে, আমরা আবার এসেছি। কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন। সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান, এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা, সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের, এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্টেবল থাকা উচিত, সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে। তার জন্যই আমরা এখানে বেরিয়ে এসেছি। না, উনি ক্ষমা চাননি, আমরা ওনাকে বয়কট করব। আচ্ছা, অগ্নিমিত্র বলেন, বলুন। আমরা দেখেছিলাম
আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো স্টুডিও পাড়ার জট। আজ থেকে ফের টলিপাড়ায় অ্যাকশন। রিভিউ কমিটির মাথায় থাকছেন গৌতম ঘোষ। সব পক্ষের মতামত নিয়ে রুলবুক তৈরি হবে। পরিচালক হিসেবেই কাজ করবেন রাহুল মুখোপাধ্যায়। ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিও থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, অর্থাৎ বোঝাই যাচ্ছে অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো জট স্টুডিও পাড়ার, এবং সেক্ষেত্রে আজ থেকে কি সব রকম যে শুটিং রয়েছে তা কি স্বাভাবিক ছন্দেই আবারও হবে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই স্বর্ণালী। আজ সকাল থেকেই কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে টেকনিশিয়ান স্টুডিও, ভারতলক্ষ্মী স্টুডিও, এনটিআর স্টুডিও, দাসান স্টুডিও। প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গেছে শুটিংয়ের কাজ। বিভিন্ন ধারাবাহিক, বিভিন্ন সিরিজ এবং বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা বেশ কয়েকজন কলাকুশলীর সাথেও কথা বলেছিলাম, তারাও ফ্লোরে ফিরে বেশ আনন্দিত। তারা সকাল থেকেই শ্যুট করছে। ফ্লোরে যে সমস্ত টেকনিশিয়ানদের আসার কথা ছিল তারাও কিন্তু সকাল থেকেই এসে পৌঁছে গেছেন, ডিরেক্টরসরাও কিন্তু এসে পৌঁছে গেছেন। সব মিলিয়ে টলিপাড়ার প্রত্যেকটা স্টুডিওতে যে স্তব্ধতা ছিল সেই স্তব্ধতা ভুলে আজ থেকে আবার কিন্তু খুশির মেজাজে টলিপাড়ায়। এক কথায় বলা যায় প্রত্যেকেই ফিরে এসেছে টলিপাড়ায়। যে স্তব্ধতা তৈরি হয়েছিল সেই স্তব্ধতা কিন্তু মিটে গেছে। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় যে রিভিউ কমিটি তৈরি হয়েছে সেই রিভিউ কমিটি ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা আগামী 3 মাস ধরে তারা খতিয়ে দেখবে এবং ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সঙ্গে একাধিক বৈঠক তারা করবে। সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবে। ডিরেক্টরসরা যেটা কথা বারবার বলছিলেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল একাধিকবার বৈঠকে যে কথাটি বলেছেন যে ফেডারেশনের একাধিক সমস্যা কিন্তু আছে, একাধিক নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে ডিরেক্টরসের কাজ করতে খুব অসুবিধে হয়। সেই নিয়মগুলোর পরিবর্তন প্রয়োজন। কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে বা কোন কোন নিয়ম পরিবর্তন হয়ে নতুন নিয়ম আসবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু গৌতম ঘোষের নেতৃত্বে এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে থাকবেন। একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটি কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করে দেখবে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে ফেডারেশনের কোন কোন নিয়ম পরিবর্তন হবে। এখনো পর্যন্ত আজ সকাল থেকে টলিপাড়ার যে জটিলতা, সেই জটিলতা কিন্তু মিটে গেছে। আজ সকাল থেকে শুরু হয়েছে শুটিং। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় অর্ক। আমাদের সঙ্গে সরাসরি টেকনিশিয়ান স্টুডিও থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার কাটলো স্টুডিও পাড়ায় জট। আজ থেকে ফের টলিপাড়ায় অ্যাকশন শুরু। অবশ্যই আমরা দেখেছি যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পরিচালকরা। সোমবার থেকে কিন্তু সেই কর্মবিরতি চলছিল এবং অবশেষে শেষ হলো সেই জট, মিটলো সেই জট এবং আজ থেকে ফের টলিপাড়ায় অ্যাকশন। ঠিক এই বিষয়ে গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব এবং তার পাশাপাশি পরিচালক গৌতম ঘোষ তারা কি বলেছিলেন শোনাবো আপনাদের। There will be a review committee chaired by Gautam Ghosh and having Prosenjit Chatterjee, Dev, Indranil Sen and Arup Bishwas as initial members and representation from all guilds. All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. Rahul Mukherjee will be the director of FBX Pujo release, because the whole thing started with Rahul all along. যেটুকু স্টেপ আমরা নেব ওইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস, প্রত্যেকটা অ্যাক্টার্স, এই আমার ওখানে দাঁড়িয়ে আছে আমার শিল্পী, সবাই ডিরেক্টরস, আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করছেন, বম্বের মানুষ আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছেন, তাদের গ্রোথটা দরকার। আমাদের তো একটা হয়ে গেছে, আমার প্রথমে আমরা বহু বছর কাজ করেছি, আমার ছোটো ছোটো ভাইরা এখন এটা নিয়ে এগোবে অ্যান্ড উই ওয়ান্ট টু সি দ্য গ্রোথ। এটা না কারোর আমরা না
কেন এই যে 4-5 দিন যেমন গেছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে টেকনিশিয়ানস এবং ডিরেক্টরের মধ্যে, সেটা যেন কালকে শুটিং ফ্লোরে যেন না বোঝা যায়, না দেখা যায়, এবং যেইভাবে 4 দিন আগে অবধি যেভাবে আমরা কাজ করেছি সেটা যেন কাল থেকে আমরা আশা রাখি বা আশা করি সেভাবেই হবে। আমি আমার টেকনিশিয়ানদের চিনি যেভাবে। আর এবার নজর রাখবো কেরলের দিকে। প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার। ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয়, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃত 150-র কাছাকাছি, আহত বহু। কয়েকজনের দেহ শনাক্ত করা গিয়েছে এবং আজ সকাল থেকেও টানা বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে, এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এখন এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি কেরলের, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কমপক্ষে 158 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর, এবং যে সমস্ত উদ্ধার কাজ চলছে, অর্থাৎ যে সমস্ত বাহিনী রয়েছে, বায়ুসেনা রয়েছে, নৌসেনা রয়েছে এবং সেনাবাহিনীর অন্তত 250 জন জওয়ান এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছেন। তার সঙ্গে এনডিআরএফ আছে, এসডিআরএফ আছে। সব মিলিয়ে এই মুহূর্তে ওয়েনারের যদি পরিস্থিতি সামগ্রিকভাবে বলতে হয়, তাহলে বলতে হবে যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন এবং সেখানে কারো যদি কোনো রকম প্রাণ থেকে থাকে তাহলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু উদ্ধারকারীদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ যে ভূমিধস হয়েছে, সেই ভূমিধসে যে কাদা মাটি নিচের দিকে নেমে এসেছে, হরপা বানের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে যেভাবে বাড়িঘর চাপা পড়ে গেছে, মানুষ চাপা পড়ে গেছে, তাতে কারো কিন্তু বেঁচে থাকার খুব একটা আশা নেই। এবং এই মুহূর্তে চেষ্টা চলছে যে বিভিন্ন জায়গাতে আটকে পড়ে থাকা তাদের তুলে নিয়ে আসা, তাদের নিয়ে এসে তাদের চেষ্টা করা হচ্ছে। সুতরাং পরিস্থিতি যা, তাতে ওয়েনারের যা পরিস্থিতি, তাতে এটা বলা যেতে পারে যে উদ্বেগ কিন্তু ক্রমশই বাড়ছে। এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি এই মুহূর্তে রিভিউ মিটিং করছেন। তার বিভিন্ন আমলারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্তারা রয়েছেন। তাদের সঙ্গে বৈঠকে এটাই তিনি ঠিক করতে চাইছেন যে উদ্ধার কাজটি কিভাবে চালানো হবে এবং উদ্ধার কাজে যে মনিটরিং, যে কোঝিকোড়ে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে কিভাবে মনিটরিং করা হবে এবং জেলা প্রশাসন কিভাবে উদ্ধারকারীদের সমস্ত রকম তাদের সাহায্য করবে এবং তাদের সমস্ত ইকুইপমেন্টস, তাদের সমস্ত রকম সরঞ্জাম দিয়ে তাদের কিভাবে সাহায্য করা যেতে পারে, সেই বিষয় নিয়েই কিন্তু বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তারা কিন্তু সবসময় নজর রাখেন পরিস্থিতির উপরে। তারা বেশ কয়েকবার পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন, সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রত্যেকটি দল, অর্থাৎ বিজেপি, কংগ্রেস, সিপিএম, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ওয়েনারের পাশে। ওয়েনার থেকে জিতেছিলেন রাহুল গান্ধী, এই মুহূর্তে তিনি 2টি আসন থেকে জিতেছিলেন, ওয়েনার এবং রায়বেরেলি আসনটি রেখে তিনি ওয়েনার আসনটি ছেড়ে দেন, সেখান থেকে ইস্তফা দেন। অর্থাৎ ওয়েনারে লোকসভা উপনির্বাচন হবে। সেখান থেকে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেস প্রার্থী করেছে এবং গতকালই রাহুল জানিয়েছিলেন যে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে তিনি ওয়েনার যাবেন, দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন। কিন্তু মৌসুম ভবন যেটা জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি এখন যা, তাতে রাহুল বা প্রিয়াঙ্কা সেখানে গেলে যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছে সেখানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় এবং লাগাতার বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষ করে 15 মিলিমিটারের ওপরে, ঘন্টায় 15 মিলিমিটারের ওপরে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। স্কুল কলেজ বন্ধ রয়েছে, আগামীকালও স্কুল কলেজ বন্ধ থাকার কথা জানিয়ে দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক। একেবারে। আপাতত ধন্যবাদ তোমায় দিব্যেন্দুদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কেরলে লাগাতার বৃষ্টি, আর অন্যদিকে লাদাখে ক্রমাগত চড়ছে তাপমাত্রার পারদ, দ্রুত গলছে হিমবাহ। চিন্তায় আবহবিদরা। লাদাখে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ আইএমডি ডিরেক্টর সোনম লোটাসের। তার কথায় হিমবাহ অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ। হিমবাহ থেকে পানীয় জলের যোগান আসে, তাই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হিমবাহ গলে গেলে জলের যোগানও কমবে বলে আশঙ্কা আবহবিদের। লাদাখে চলছে তাপমাত্রার পারদ এবং দ্রুত গলছে হিমবাহ।
চিন্তায় আবহবিদরা। লাদাখে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ এবার আইএমডি ডিরেক্টর সোনাম লোটাসের। তিনি কি বলেছেন যে হিমবাহ অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ। হিমবাহ থেকে পানীয় জলের যোগান আসে, তাই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমবাহ গলে গেলে জলের যোগানও কমবে বলে আশঙ্কা আবহবিদদের। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজি। মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়ার ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম, কংগ্রেস এবং তৃণমূলের ঝামেলা। দুপক্ষের মধ্যে বচসা, বোমাবাজি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রাস্তা ঘেরাকে কেন্দ্র করে এই বচসা। মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়ার ঘটনা এটি। এবং যেমনটা জানা যাচ্ছে, রাস্তা ঘেরাকে কেন্দ্র করেই বাম, কংগ্রেস ও তৃণমূলের মধ্যে এই ঝামেলা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা থেকেই বোমাবাজির ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়া এবার রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা সামনে এসেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। যেমনটা জানা যাচ্ছে, ডোমকলের নতুন পাড়ায় রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম, কংগ্রেস ও তৃণমূলের ঝামেলা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানা যাচ্ছে, ঠিক কি থেকে এই ঘটনার সূত্রপাত এবং এখনো পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি কি? দেখো, মুর্শিদাবাদের ডোমকলের 2 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকা আছে। সেই নতুন পাড়া এলাকায় একটি দীর্ঘ পুরনো রাস্তা আছে। সেই রাস্তায় হঠাৎই কিন্তু তৃণমূলের একাংশ ঘিরে দেয়, এমনটাই অভিযোগ তুলে কিন্তু বাম, কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু একাধিকবার সেই রাস্তা যে ঘিরে দেওয়া, সেই ঘিরে দেওয়াকে উঠে দিতে এবং রাস্তা চলাচলের প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য একাধিকবার বলে। তারপরেও সেই ব্যবস্থা কোনো রকম ভাবেই কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে আসে না। হঠাৎই আজ তৃণমূলের একাংশ মাঠে তারা কাজের ক্ষেত্রে গেলে জোট কর্মীদের একাংশ তারাও কিন্তু অপর আরেকটি রাস্তা ঘেরাও করে এবং তারা বলে যে আগের রাস্তা সমস্যা মিটলেই কিন্তু পুনরায় এই রাস্তার সমস্যা মিটবে। অর্থাৎ দুই পক্ষেরই কিন্তু একই সমস্যা। দুই পক্ষই কিন্তু দুপক্ষের একটি রাস্তাকে ঘিরে তারা সমস্যা দেখাতে শুরু করে, আর তাতেই কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তাতেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে। এমনটাই কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তাদের দুই পক্ষের যে রাস্তা ঘেরাকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়। ঘটনার পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছিয়েছে ডোমকল থানার এবং ঘটনার সূত্রপাত, সেই সূত্রপাত কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানা। রাকিবুল, এই বোমাবাজি কারা করেছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, দুই পক্ষই কিন্তু দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনছে। তারা কিন্তু জোট কর্মী সমর্থক তারা কিন্তু বলতে চাইছে যে আমরাও তৃণমূল করি। যেহেতু গত যে লোকসভা নির্বাচন গিয়েছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু যারা জোট কর্মী সমর্থক, আপাতত তৃণমূলেরা দাবি করছে তারা জোট কর্মী সমর্থক, তারা কিন্তু তৃণমূলের সঙ্গে থাকে। এই লোকসভা নির্বাচনে তারা তৃণমূলের সঙ্গে ছিল না, মূলত সেই কারণে এই রাস্তাটা ঘেরা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত হয়েছিল, এমনটাই কিন্তু তৃণমূলের একাংশ বলছে। অন্যদিকে দুপক্ষের যে জেলা নেতৃত্ব রয়েছেন তারা কি এই বোমাবাজির ঘটনাকে সমর্থন করছেন? একেবারেই না। এই ঘটনায় নিয়ে কিন্তু আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অসুস্থতার কারণে কিন্তু তিনি চিকিৎসার জন্য বাইরে আছে, যার ফলে আমরা কথা বলতে এখন পর্যন্ত পারিনি। তবে এখন পর্যন্ত যেটা আমাদের খবর উঠে আসছে, এই যে দুই পক্ষের সমস্যা এবং দুই পক্ষের বোমাবাজি, সেটা কিন্তু একেবারেই সকাল সকাল ঘটেছে। বিছনায় অনেক মানুষ ছিল। এই ঘটনা কিন্তু এত সকালে ঘটেছে যেটা পরিস্থিতি সকলেরই অজানা ছিল। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায় রাকিবুল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর সংরক্ষণের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর দায়ের করা মামলায় এই নির্দেশ। 4 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। কারচুপি, ছাপ্পা সহ একাধিক অভিযোগ নিয়ে মামলা করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সেই মামলাতেই এমন নির্দেশ বিচারপতির। আপনাদের জানিয়ে রাখি, ইভিএম, ব্যালট,
সিসিটিভি ডিভিআর সংরক্ষণের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর দায়ের করা এই মামলায় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও তিনি এই নির্দেশ দিয়েছেন এবং 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের পরবর্তীতেই কিন্তু এই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগেই মামলা দায়ের করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কারচুপি, ছাপ্পা সহ একাধিক অভিযোগ সামনে এনেছিলেন তিনি এবং সেই অভিযোগ মামলার প্রেক্ষিতেই এমন নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আসছে পরবর্তী খবরে। ইলিশের মরশুমে সুখবর, নামখানা মৎস্য বন্দরে ঢুকলো 10 টন ইলিশ। মরশুমের প্রথম ভালো পরিমাণ ইলিশ এলো। চলতি মরশুমের প্রথম থেকে ক্ষতির মুখ দেখছিলেন মৎস্যজীবীরা, তবে এই মুহূর্তে অনুকূল আবহাওয়া রয়েছে, তার জেরেই ভালো পরিমাণ ইলিশ মাছ জালে পড়তে শুরু করেছে। মৎস্যজীবী সংগঠনগুলির দাবি, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে মাছ ওঠার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসার কথাও রয়েছে। প্রচুর ইলিশ পড়লে বাজারে ইলিশের চাহিদা পূরণ করা যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। অনুকূল পরিবেশে জালে পড়ছে ইলিশ এবং সেই মতোই প্রচুর ইলিশ পড়লে বাজারে ইলিশের চাহিদা পূরণ করা যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।